নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আর একটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। এখন বাজে সকাল 6:30। ঘুম থেকে উঠেছি তো বেশ কিছুক্ষণ হলো। উঠে আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, বিছানাপত্র তুলে এলাম। আর এদিকে কয়েকটা রুটি বাইরে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে ঘি লাগাবো বলে। এখানে আলু ভাজা হয়েছে আর কিছু এক্সট্রা রুটি হটপটে রেখে দিয়েছি। এদিকে আমার বাবারা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, দুজনের টিফিন বক্স নিয়ে নিল। মেয়েটা বলছিল মাম্মি আমি টিফিন নেবো না, কারণ আমার খেতে ইচ্ছা করে না। তো আমি বললাম বাবা মাত্র দুটোই তো রুটি দিয়েছি, একটুখানি জোর করে খেয়ে নিস। যদি না খাস অত বেলা দুপুর পর্যন্ত তাহলে শরীরটা তো খারাপ হয়ে যাবে। তো কিছু এক্সট্রা খাতা নিয়ে নিয়েছিল, যেগুলো আজকে লাগবে না, তো সেগুলো এখন উল্টে আবার টেবিলটাতে রেখে দিল। আমি পরে ওখান থেকে নিয়ে ঘরের মধ্যেতে রেখে দেবো। বৃষ্টি হওয়াতে রাস্তার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, কাদা হয়ে গেছে, কাঁচা রাস্তা তো ওখান থেকে হাঁটাচলা করাই ভীষণ দুষ্কর হয়ে পড়েছে। তো আমি এখন ছাদ দিয়ে একটু হাঁটাহাঁটি করছি। সকালে ঘুম থেকে উঠে আধা থেকে 1 ঘন্টা পর্যন্ত ঝড়ের বেগে আমাকে সমস্ত কাজকর্ম করতে হয়, আর তাতেই হাঁপিয়ে উঠি। তো ওরা স্কুলে যাওয়ার পর দেখো এখন আবার বড় অফিসে যাবে, ওনার জন্য কিছু জোগাড় গোছাল করতে এসেছি। ইদানিং ঠান্ডা পড়াতে উনি দুপুরবেলাতে বাড়িতে খাবার জন্য আসে না, ওই জন্য ওনাকে টিফিন বানিয়ে দিতে হয়। সকালে যা যা করেছি ওখান থেকে তো খেয়ে নেবে। আর এখন দুটো ডিমের অমলেট করছি, উনি অমলেট খেতে ভীষণ পছন্দ করে। আর একটা ডিমের অমলেট করে দিলে তাতে আবার ওনার পোষায় না। নতুন প্যানটাতে ডিমের অমলেট বা আলু ভাজা যে কোনো ভাজা জিনিস করতে ভীষণ সুবিধা, অল্প তেল দাও চাই বেশি, একটুও লাগে না। আর আমার নতুন নতুন হাঁড়ি কড়াইতে রান্না করতে বরাবরই ভীষণ ভালো লাগে, আর সেটা যদি হয় সাইজে ছোট তাহলে তো কোনো কথাই হবে না। তো এখানে বরের জন্য চা আর অমলেট করা হয়ে গেছে, সঙ্গে দুটো রুটি দিয়ে দিলাম। এখন উনি ঘরের মধ্যে বসে ওয়েট করছে কখন ওনাকে আমি ব্রেকফাস্ট দেবো, কারণ অফিসে যাবে তো লেট হয়ে যাচ্ছে। তো ওনাকে দিয়ে দিলাম খেতে, আর আমাকে বলছে আমার পাশে একটুখানি বসো। আমি ওনার পাশে বসে থাকলে কখন যেন খাওয়াটা শেষ হয়ে যায় উনি নিজেই বুঝতে পারে না। আর এই দেখো বর নিজে না খেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। এত সকালবেলাতে কোনো কিছু খেতে ইচ্ছা করে না, কিন্তু উনি যখন ভালোবেসে খাইয়ে দিল তাই একটুখানি খেলাম। আর এখানে পাপাকে খেতে দেখে প্রিন্স দেখো দৌড়ে চলে এসেছে খাবে বলে। ও তো এমনিতে কোনো কিছুই খায় না সকালের দিকে, তবে কারোর যদি খাওয়া দেখে তাহলে সেখানে এসে ওরকম হাবলার মতো তাকিয়ে থাকে। বুঝলে? এই নাও। তো বাইরে একটু সাবধানে যাবে, ওখানে জল পড়া আছে কিন্তু স্লিপ করবে। ঠিক আছে, সাবধানে যেও। আর আজকে একটু তাড়াতাড়ি করে বাড়িতে এসো তো। আচ্ছা। বাই। এই দাঁড়াও, মোবাইল এই যে আবার আসবা তুমি মোবাইল নিতে। ধরো, এখানে কি অবস্থা, ধুলোবালি। 1 ঘন্টা লাগবে আমার পরিষ্কার করতে। চলো বাবু চলো 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 চলো। আমাকে কিছু কিছু মানুষ একদমই সহ্য করতে পারে না, আমাকে নিয়ে তাদের ভীষণ প্রবলেম। আমাকে যখনই দেখে তাদের মনে হয় মাথার মধ্যে হঠাৎ করে আলাদা রকমের একটা যন্ত্রণা শুরু হয়ে যায়। আমি কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, স্বামী সন্তান নিয়ে কেন সুখেতে আছি, বিশেষ করে ওই জন্যই জ্বলে। তারা চাই আমরা সবসময় দুঃখে কষ্টে থাকি আর তারা থাকবে রাজার মতন। আমরা ঠিক টাইমে খেতে পারবো না, তাদের কাছে গিয়ে হাত পাতবো আর রাজার মতন আমাদেরকে ভিখারি ভেবে কিছুটা দান করবে। আসলে কি বলতো, খুব নোংরা জলকে যেরকম ফিল্টার করে পরিশোধন করা যায় না, ঠিক তেমনই কিছু কিছু খারাপ মানুষ আছে, তাদেরকে হাজার ভালোবেসেও ভালো করা যায় না। যখন থেকে আমরা বুঝতে পেরেছি যে এইসব মানুষগুলো মুখোশধারী, আমাদের সঙ্গে মুখোশ পরে আর কি মেলামেশা করছে, তাদের ভেতরে এক বাইরে আর এক, তখন থেকে তাদেরকে না আমরা ত্যাগ করেছি। এইসব মানুষের সঙ্গে মেলামেশা তো দূরের কথা, এদের ছায়াও দেখতে হয় না। ওই কারণে তাদের কাছ থেকে আমরা মানে সরে এসেছি। তো তারা তাদের মতন থাকুক, আমরা আমাদের মতন আছি, তাদেরকে কেউ বিরক্ত করতে যাচ্ছে না, না
কেউ কোনোদিন পড়বে। তো ইদানিং খুব বৃষ্টি বর্ষা হচ্ছে, আমাদের রান্নাঘরে যে আলু রাখার র্যাকটা রাখা হয় ওখানে জল যায়, তার জন্য আলু পেঁয়াজ সবকিছু পচে যাচ্ছে। ওই জন্য আলু রাখার র্যাকটা উঁচু জায়গাতে রেখে দিচ্ছি, মানে সিলিন্ডারের পাশে। আর সিলিন্ডারের পাশে তো থালা বাসন রাখা ঝুড়িটা থাকতো, সেটা এখন নিচুতে রেখে দিয়েছি। তো নোংরাগুলো পলিথিন ভর্তি করে রেখেছিলাম। এদিকে নগরপালিকার গাড়িটা এসেছে আর সবাই দেখো নোংরা ফেলতে ভীষণ ব্যস্ত। উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওয়েট করছি কখন আমি নোংরা ফেলবো, দেখো ফেলেই দিলাম। আর এখন এসেছি ব্রেকফাস্ট করব বলে। তো আমাদের ব্রেকফাস্টে কি কি আছে তোমাদের তো বললাম, রুটি আর আলু ভাজা। বরকে চা করার সময় একটুখানি বেশি করে করেছিলাম, তো চা গরম করে রুটি দিয়ে খেয়ে নিলাম। আমার না রুটির সঙ্গে কোনো সবজি খেতেই ভালো লাগে না। আর এদিকে রান্না বান্না করতে হবে, তাই আগে থেকে ডিম সিদ্ধ বসিয়েছি। কিছু জামা কাপড় আছে, তার সঙ্গে বেড কভারটাও ধুতে হবে, তো এখন সবগুলো কাচতে দিয়ে দিচ্ছি। 5-6 দিন ধরে ওয়েদার তো ভীষণ খারাপ, রোদ একদমই ওঠে না। তবে একটা দিক থেকে খুব শান্তি পাই, গরমটা একটু কমে গেছে। তো অনেক জামা কাপড় ছিল, যদি না কাচি আরো তো জামা কাপড় হবে, ছেলে মেয়ে স্কুল থেকে আসবে, আরো অনেক হবে। আর একসঙ্গে বেশি জামা কাপড় ধুতে গেলে না আমি আর পেরে উঠি না, ওই জন্য জামা কাপড়গুলো ধুলাম। বেড কভার ধুয়েছি, প্রিন্সের টাওয়ালটাও ধোয়া হলো। আর এত হাওয়া বইছে আমি কোনো কিছুই না মেলতে পারছি না। বেড কভারটা দড়িতে দিতে যাচ্ছি, উল্টে আবার চলে আসছে। জামা কাপড়গুলো ধোয়ার সময় চান করে পুজোও দিয়ে দিয়েছি। এখন শুধু রান্না বান্নার জোগাড় গোছাল করে রান্নাটা করলে আজকের মতো কাজবাজ আমার শেষ হয়ে যাবে। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। আজকে অনেক ডিম সিদ্ধ বসিয়েছি, ভাবছি আজকে বেশি করেই রান্না করব। আর এদিকে চিংড়ি মাছটা সুন্দর করে খুঁটে বেছে ধুয়ে নিচ্ছি। বর কেটে দিয়েছিল কালকে রাতের বেলাতে, তো বেশ ভালোই কেটেছে, আমার তো খুব পছন্দ হয়েছে। এরকম সাহায্য করলে তো কোনো কাজ করতেই আর কি কষ্ট হয় না। অঙ্কিতার অনুরোধে আজকে আমি বানাচ্ছি চিংড়ি পোস্ত। তো চিংড়ি পোস্ত বানাতে যা যা লাগছে, ধনে জিরে শুকনো লঙ্কা আলাদা আলাদা করে বেটেছি, পোস্ত তো অবভিয়াসলি লাগবে, তার সঙ্গে কাঁচা লঙ্কাও বেটেছি। তো কড়াইতে তেল গরম হওয়ার পর লবণ আর হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। খুব বেশি করে মাছগুলো ভাজবো না, জল টেনে এলে তারপর নামিয়ে নেব। এদিকে আমি বাটা মশলার মধ্যে সামান্য লবণ হলুদ আর একটু জল অ্যাড করে তরল বানিয়ে নিলাম, তাহলে তেলের উপরে দিয়ে মশলা কষানোর সময় পুড়বে না। চিংড়ি মাছগুলো যখন জল টেনে এসেছে নামিয়ে নিলাম। এখন কড়াই সামান্য পরিমাণে তেল, গোটা গরম মশলা এবং বাটা মশলা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলা কিছুক্ষণ আমি কষিয়ে নেব, যতক্ষণ না তেল উপরে উঠে আসছে। মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে, এখন ভাজা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুপাতে জল অ্যাড করে দেবে। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, ওই জন্য 1 বাটি জল দিয়েছিলাম। ঝোল ফুটে উঠেছে, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা দিয়েছি আর সামান্য একটুখানি চিনি। তবে পোস্ত দেওয়ার সময় সবসময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। তো এখানে আমার চিংড়ি পোস্ত রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো দেখেছো অল্প সময়ের মধ্যে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে চিংড়ি পোস্ত রান্না করে ফেললাম, আর কি দারুণ কালার হয়েছে। আজকে অঙ্কিতার অনুরোধে চিংড়ি পোস্ত রান্না করলাম। আর বন্ধুরা, তোমরা যদি কোনো রেসিপি আমার কাছ থেকে দেখতে চাও কমেন্টে জানিও, আমি সেই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। কই তাড়াতাড়ি আসো। বাবা কি 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 নিয়ে আসলাম তুমি দেখবে না, তুমি কি নিয়ে আসছো? এত এই দেখো, কতগুলো আম নিয়ে এসেছি, লিচু নিয়ে এসেছি। লিচুর দাম খুব বেড়ে গেছে, 250 টাকা করে কেজি। লিচু পাওয়া যাচ্ছে তাই অনেক, এখন তো লিচু সিজন না। আর এই স্ট্যান্ডটা নিয়ে এসেছি। হেভি হয়েছে তো। দেখো তো বলো করার জন্য। আমার তো এরকম আগে একটা ছিল, আমার আগে এরকম একটা ছিল, তো সেটা ভেঙে গেছে। মানে আমি এত জোরে পিছন দিকে ঠাসা মেরেছি, একেবারে ভেঙে যেতে একেবারে সর্বনাশ। তার জন্য নিয়ে এসেছি। স্ট্যান্ডটা খুব সুন্দর, জানো, এরকম করে রাখা যাবে। কিন্তু ওটা বেশি উঁচু হয় না এই পর্যন্ত। না, আবার একটু উঁচু করে দেওয়া যাবে। হ্যাঁ, ওটা বেশি নাকি না? এগুলো মানে হাতে রাখার জন্য, এই যে হাতে ধরে এরকম ব্লগিং করার জন্য। মোবাইলটা কাছে ধরলে তো ছোট পড়ে যায়। আর এটা একটু সে যাই হোক, তুমি লিচুর ডাল শুদ্ধ কেন নিয়ে এসছো ওরকম? ডাল শুদ্ধ, ওরকম মোটা মোটা ডাল। ডাল শুদ্ধই বিক্রি হয় বাজারে। বিনা ডালে তোমার তাহলে তো ঝরাগুলো আনতে তো হবে। ঝরাগুলো এই যে 3-4টে ঝরে গেছে, তাইতে খারাপ কি? ঝরাগুলো আনলে ভালো লাগে না দেখতে। দেখাচ্ছে কি তুমি লোকসান করবা? ওই লোকটা জানো সব এই ঝরাগুলোই দিচ্ছিল। তুমি ওর বকনে কি বললে আমি ডাল শুদ্ধগুলো এনেছি। ঝরাগুলো নিয়ে আসলে আমার অনেকগুলো, এতগুলো লিচুর মানে বেশি হতো, জানো। এই যে পাগল। দেখো কি সুন্দর লাগছে। কালারগুলো দেখেছো? আর এখানে কত কিলো আম? 5 কিলো। আম খেয়ে খেয়ে আমার বর একেবারে কি আম আশা করে দিল। আম খেতেই থাকে, বাড়িতে কিন্তু আছে আম।
আম খেতে কিন্তু বিশাল ভালো লেগেছে। চলো হাত পা দাও, বাদ দিই, চলো। এখন বাজে 2:30 মতন, ছেলে মেয়ে স্কুল থেকে চলে এসেছে। তো ওদেরকে বললাম বাবা ফ্রেশ হয়ে নে, তারপর খেতে দিয়ে দিচ্ছি। এদিকে আম ধুয়ে রেখেছি, বর দেখো গরম গরম আম কেটে খাওয়া শুরু করেছে। উনি ফল খেতে ভীষণ পছন্দ করে, সে যে ফলই হোক না কেন। আজকে আমাদের রান্না হয়েছে ভাত, তার সঙ্গে ডিমের ঝোল আলু দিয়ে আর চিংড়ি পোস্ত। ছেলে মেয়েকে নিয়ে খেতে বসলাম, বর বলছে তোমরা খেতে থাকো, তারপর আমি খাবো। তো এখানে দেখো ডিমের ঝোল আজকে একদম সিম্পল ভাবে রান্না হয়েছে। জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে করেছি, পেঁয়াজ রসুন কোনো কিছু দিইনি, যেহেতু বেশি মশলা দিয়ে ডিমের ঝোল খেতে আমার বাড়ির কেউ পছন্দ করে না। তবে হ্যাঁ বন্ধুরা, একটা কথা তো বলতেই হবে, না বললে নয়, চিংড়ি পোস্ত রান্না হেব্বি সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা যদি এরকম করে না খেয়ে থাকো, একদিন অন্তত রান্না করে খেয়ে দেখতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ব্লগে। সবাই ভালো থেকো, বাই বাই।